আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সৈয়দ আহসান আলম পারভেজ, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে আপনার কোটি দর্শককে সালাম, রমজান মোবারক। স্যার, আমরা বলছিলাম যে আমরা রেমিটেন্স প্রবাহ নিয়ে আজকের আয়োজনে কথা বলবো। শুরুতে যদি বলতে চাই যে $23 বিলিয়ন রেমিটেন্স প্রবাহের একটি ধারণা দিয়েছে বিশ্ব ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে, যা বেশিরভাগই আসবে পোশাক খাত এবং সেই সাথে বিদেশি প্রবাসী আয় থেকে। এই নিয়ে আপনার মন্তব্য জানতে চাই শুরুতেই। দেখুন, প্রথম ফোরকাস্টের কথায় না আসি। গত 8 মাসে সর্বোচ্চ রেমিটেন্স 2.16 বিলিয়ন এসছে ফেব্রুয়ারি মাসে। তো এরপরও একটা আপ ট্রেন্ড থাকবে বলে আমি বিশ্বাস করি। কারণগুলো হলো, বিগত বছরগুলোতে আমরা সাধারণত গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্সে বলতাম যে 1 কোটির বেশি বাঙালি বিদেশে কাজ করে। প্রবাসী মন্ত্রণালয় সর্বশেষ ডাটা দিয়েছে যে 1,55,00,000। আমার হিসাবে এটা 2 কোটির মতো লোক দেশের বাইরে কাজ করছে। কিন্তু এত গুজব, ডলার মার্কেট নিয়ে এত গুজব যে টাকা অফিসিয়ালি পাঠালে দেরি হয়, টাকা মার যেতে পারে, তারপরে ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, প্রণোদনায় কমতি, কার মার্কেটে ডলারের দাম বেশি, সব মিলে প্রবাসী বাঙালিরা অফিসিয়াল চ্যানেলে ডলার পাঠাতে অনিচ্ছুক ছিল, অনীহা। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আমার ভাই এখন সেটা অনেকটাই সামলিয়ে নিয়েছেন বিভিন্ন ক্ষণস্থায়ী পদক্ষেপ নিয়ে। তাই আমরা এই উলম্ফন দেখলাম ডলারে। কিন্তু ভিতরের কারণ আরেকটা আছে, যেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে এই রমজান মাসে যারা টাকা বিদেশে ভোল্টে বা ব্যাংকে বা রেখেছিল, তারা তাদের স্ত্রী, পরিবার, পরিজনকে একটু আরামে ইফতার করার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য, যেহেতু জিনিসপত্রের দাম ইনফ্লেশন হয়েছে, সেজন্য ডলার বেশি পাঠিয়েছে। তা আবার আরেকটি কথা এখানে লুকানো আছে, সেটা হচ্ছে এই ডলার আসার মধ্যে আবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদেরও ঋণের ইনস্টলমেন্ট আছে। সবগুলো মিলে আমরা একটা অতি প্রস্ফুটিত, ফুলের মতন প্রস্ফুটিত চিত্র দেখছি। কিন্তু এটা হয়তো মার্চে আপনার ঠিক থাকতে পারে, তারপরে কমতেও পারে। সেই কমার কারণটি হচ্ছে, দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি, বারবার গার্মেন্টস এর জন্য যে জ্বালানি প্রয়োজন হয়, সেই জ্বালানি আর বিদ্যুৎ এগুলোর দাম বৃদ্ধি করায় 32 টাকা হচ্ছে, যার জন্য আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি পাশের দেশে বেলারুসে, ভিয়েতনামে, কম্বোডিয়ায় সরে যাচ্ছে, ইভেন ইন্দোনেশিয়াতে। তো আমাদের ডলার, গার্মেন্টস এর ডলার ইনফ্লো কমবে। তাই আমাদের এই প্রবাহ কতখানি টিকবে আমি জানি না। তবে খুব বেশি বিরূপ প্রতিক্রিয়া হবে না, যে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে গার্মেন্টস এর $50 বিলিয়ন, $60 বিলিয়ন আমদানি হচ্ছে শুভঙ্করের পাখি। এখানে সিএম যেটা, সেটা 20%, আর গুলো আপনার ডলার আসে ব্যাক টু ভ্যাকেন্সি হয়ে, আবার ইম্পোর্ট হয়ে ওগুলো দেশের বাইরে চলে যায়। তো এমতো অবস্থায় চূড়ান্ত ফোরকাস্ট করার মতন অবস্থায় বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ নেই। তবে আমরা মনে করি যে ডলার ক্রাইসিস কথাটা বলবো না, আমি বলবো আমদানি আর রপ্তানির ক্ষেত্রে যে ডলারের যে একটা টানাটানি, ব্যালেন্স অফ পেমেন্ট, এটা আবার বাড়বে। কারণ আপনার এখন বাংলাদেশ ব্যাংক অত্যন্ত দক্ষতার সাথে অবশ্যই স্যার, আমরা অর্থনীতির মূল চালিকা শক্তি বলতে আমরা যতটুকু আসলে বুঝি, দেশের কৃষি খাতকেও বোঝানো হয়, গার্মেন্ট শিল্পকেও বোঝানো হয় এবং প্রবাসী আয়কেও সেখানে বোঝানো হয়। এখন যে রেমিটেন্স নির্ভরতা, সেটা দেশের অর্থনীতিতে আসলে ঝুঁকিটা কতটা বাড়াচ্ছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় রেমিটেন্স নির্ভরতা গার্মেন্টস নির্ভরতার চাইতে কম রিস্কি। কারণ
বিশ্ববাজারে হঠাৎ করে যে ইনফ্লেশন হয়েছে, ওরা 10টা কাপড় কিনতো বছরে, এখন 5টা কিনছে। আমি ওদিকে যাচ্ছি না। হুম। ওদের দেশে ইনফ্লেশন হওয়াতে, পণ্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়াতে চিপ লেবার পাওয়া যাচ্ছে না। তাই বাংলাদেশ থেকে চিপ লেবার নেওয়ার জন্য আপনি এখন দেখবেন বিদেশিরা তৎপর হয়েছে। তাই রেমিটেন্স বলতে আমরা কর্মজীবী প্রবাসীদের কাছ থেকে যে রেমিটেন্স ফ্লোটা আসে সেটা কমবে না, কিন্তু গার্মেন্টস এর থেকে যে আয় আসে সেটা কমবে। সেটার দিকে সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এটা পুরো জানেন, তাই তার দৃষ্টি আকর্ষণ করার দরকার মনে করছি না। যে কোনোভাবে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের গার্মেন্টস শিল্পটাকেও যদি চলবেগমান রাখা যায়, তাহলে আমরা 2024-25 সালের আমাদের ঋণ কিস্তি, মানে সুদ সহ ঋণ ফেরত দেওয়ার যে চাপ, সেটা আমরা সয়ে বয়ে নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। স্যার, পোশাক খাত নিয়ে আমরা কথা বলছিলাম। পোশাক খাতের কথা যদি বলি, তৈরি পোশাক শিল্পের যে প্রতিষ্ঠান, বিজিএমই এর নির্বাচন আমরা কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি, আপনিও সেটা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন। সেটা নিয়ে আপনার মত জানতে চাই, এবং সেই সাথে পোশাক খাতকে নিয়ে আমরা কি আসলে গর্ব করেই যাব কিনা, এখন কি অবস্থায় আসে আসলে, মতামত জানতে চাই। ভিতরের কথা হলো, এটা বাইরে বিজিএমই প্রেসিডেন্টের সাহস হবে না এটা বলতে, কারণ উনি আপার বকা খাবে। আহ সত্যি সত্যিকার অর্থে আমাদের গার্মেন্টস এর অবস্থা খুব নড়বড়ে। অর্থাৎ বেতন বৃদ্ধি, তারপরে আপনার এই এক্সপোর্ট করার ক্ষেত্রে রেড সিতে অন্তরায় হয়ে কেপ টাউন দিয়ে যাওয়া, তার মানে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাওয়া, তারপরে আমাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমাদের গার্মেন্টস শিল্প অসম্ভব ভঙ্গুর অবস্থায় আছে। এই অবস্থার সুযোগ নেবে আমাদের বন্ধু ভারতে শিফট হবে, ক্যাম্বোডিয়ায়। আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা টপ 20 গার্মেন্টস অলরেডি ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, বেলারুশে প্ল্যান্ট খুলেছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে সব হিসাব করে খুব বেশি লাভ থাকবে না। তাই আমাদের একটা বোধহয় পথ আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। যেই সমস্ত প্রোডাক্ট অন্যান্য দেশ বানাতে চায় না, আমরা ওই প্রোডাক্ট গুলোতে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের শ্রমিকগুলোকে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, এবং তাদের মাধ্যমে এটাকে টিকিয়ে রাখা যাবে। যার জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে, এটা বিশাল বড় দায়িত্ব, অবশ্যই স্যার, শ্রমিকের দক্ষতা আমি নিয়ে আমরা নিজে আরো কথা দায়িত্ব বলবো। নিয়ে বলছি। 2025-26 সাল গার্মেন্টস এর প্রবৃদ্ধির সাল নয়, নিজের অবস্থান ধরে রাখার সাল। আমরা প্রোডাক্ট ডাইভার্স এবং রিনিউর কথাও বলবো, আরো আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা রেমিটেন্স প্রবাহ নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথি অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক সৈয়দ আহসানুল আলম পারভেজের সঙ্গে। স্যার, আমরা যদি অর্থনীতি একটা দিকের কথা বলি, সেখানে কিন্তু অর্থনীতি অন্যান্য দিকে চলে আসে। যদি ব্যাংক প্রসঙ্গে আসে, কিছুদিন আগে কিন্তু যে দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলোকে সবল ব্যাংকগুলোর সাথে একত্রীকরণের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। এ নিয়ে আপনার মতামত জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। মতামত খুব, আজকে একটা ব্রিফিং হওয়ার কথা বাংলাদেশের পক্ষ থেকে। হ্যাঁ, মতামত খুব ছোট। সেটা হচ্ছে ব্যাংকগুলোর যেহেতু পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, তো ব্যাংকের হাত পা ভাঙা ব্যাংকগুলোকে মার্জার করাটাই হচ্ছে ব্যাংকিং
জগতের কেতাবি কাজ, এবং এই কথাটি গভর্নর মহাশয় বারবার বলেছেন। আর এটার পক্ষে আমি, এবং ভিতরে ভিতরে যেটা চলছে আমার মতামত সেটা হচ্ছে রশি টানাটানি, অর্থাৎ এটা না হওয়া আর এটা হওয়ার মধ্যে রশি টানাটানি চলছে। তাই আপনি অন্য প্রশ্নে আসতে পারেন। আচ্ছা, রেমিটেন্স যারা পাঠাচ্ছেন, আসলে আমরা শুরুতেই তাদের কথা বলছিলাম যে তাদের জন্য শুধুমাত্র প্রণোদনাই যথেষ্ট কিনা, নাকি তাদের জন্য আরো কিছু করা আছে বলে আপনার মনে হয়, বা আরো কিছু সিকিউরিটি তাদের দরকার আছে? যারা পাঠাচ্ছেন আসলে টাকা এবং তাদের পরিবার যারা আছেন, তাদেরকে বিনিয়োগের কোনো সুযোগ করে দেওয়া যায় কিনা? খুবই জটিল প্রশ্ন। আমি প্রথম ধাক্কায় বলবো প্রণোদনা গভর্নর 2.5% দিত। আমি 1 বছর ধরে চিৎকার করার পরে অবশেষে গভর্নর এটাকে 5% করেছে। তো আমি মনে করি না আর প্রণোদনা বৃদ্ধি করা উচিত। আমি মনে করি আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই, গভর্নর সাহেব যদি একটু দেশে বিদেশে গিয়ে ঘুরে বেরিয়ে ওদেরকে বুকে নিয়ে বলে এখন থেকে তোমাদেরকে ইজ অফ সেন্ডিং মানি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে টাকা দেশে আসা এবং ফ্রড যেন না হয় সেটার ব্যবস্থা, বিলম্বিত না হয় সেটার ব্যবস্থা, এবং আমি তোমার এয়ারপোর্টে বাংলাদেশ ব্যাংকের লোক থাকবে, কোন কাস্টম অফিসার তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তাকে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হবে। মনস্তাত্ত্বিক চিকিৎসা দিলে রেমিটেন্স ফ্লো বাড়বে আমি মনে করি। তবে একটি অর্থনৈতিক ব্যবস্থা নিতে হবে। পুরা পৃথিবী জানে, আপনি আমি সবাই জানি যে আমরা গায়ের জোরে আমাদের টাকার মূল্য ধরে রেখেছি। কারণ টাকার মূল্য ধরে না রাখলে পণ্যের দাম বাড়ে। এই জায়গায় আমাদের গভর্নর ক্রলিং প্যাক মেথড ইউজ করতেছে, এটা সঠিক। আমি গভর্নর ভাইকে শুধু এই কথাটাই বলবো যে আস্তে আস্তে, একেবারে আস্তে আস্তে আপনার 25 পয়সা 50 পয়সা করে আপনার ডলারের দাম বাড়ানো, টাকা ডিভ্যালু করা উচিত, এবং আস্তে আস্তে এই যে আমদানি নির্ভর, আমরা অর্থনীতির দুটো মেথড আছে, একটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি আর একটা এক্সপোর্ট বৃদ্ধি পলিসি। আমরা বড় লোকরা টাকা মেরে দেওয়ার জন্য এই শিল্পায়নের গল্প শুনিয়ে শুনিয়ে প্রজেক্ট করে আমরা টাকা মেরে দিয়েছি। অবশেষে আমাদেরকে আবার এবার ফিরাও মরে বলে ফিরে আসতে হচ্ছে কৃষি অর্থনীতির উপরে। বাংলাদেশ খুব ভালোভাবে কৃষি অর্থনীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারবে। কৃষিজ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের সাথে যুক্ত শিল্পায়ন আপনার করে আমাদেরকে আভ্যন্তরীণ অর্থনীতিকে মজবুত করতে হবে। তাই আমি গভর্নরকে বলবো আরো ঠান্ডা মাথায় ইম্পোর্ট লিস্টটা নিয়ে বসুন। টাকা থাকলেই রেঞ্জ রোভার, টাকা থাকলেই আপনার কি বলবে ব্যক্তিগত বিমান ইম্পোর্ট করা, এগুলো একেবারেই বন্ধ করে দিতে হবে। করে দিতে পারলে আমি আশা করি, অর্থাৎ আমি ব্যালেন্স অফ পেমেন্ট ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের মধ্যে আরো বেশি সামঞ্জস্য আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই আবেদনটা করলাম। কারণ কেউ বলবে আমার টাকা আছে আমি প্লেনে চড়বো, তো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে এখন পারবে না চড়তে। আমি আপনার সমীপে বলতে চাই ইম্পোর্ট লিস্টটা দেখে ওখান থেকে আরো 25% অতি বিলাস দ্রব্য দিকে মন দিয়েছে সরকার। আমি অতি বিলাস দ্রব্য